ভারতীয় সংবাদপত্রের ইতিহাস একটা দীর্ঘদিন, তার একটা দীর্ঘদিনের ইতিহাস রয়েছে। সেই ইতিহাস নিয়ে আমরা যে সময় বা যে সমকালে চর্চা করছি, যে সমকাল নিয়ে আমাদের সংবাদপত্রের ভাবনা, সংবাদপত্রের সংস্কৃতি নিয়ে আমরা প্রতিদিন আমাদের দৈনন্দিনের যে রোজনামচা, যে জীবন চর্চা, যে জীবনধারা, তার সাথে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি, তার কিন্তু একটা দীর্ঘ ইতিহাস আছে। বলাই বাহুল্য ব্রিটিশ আমলে সেই ইতিহাসের সূত্রপাত এবং ইংরেজি সংবাদপত্র থেকেই তার সূত্রধারা বা সূত্রের নির্মাণ। খুব স্বাভাবিকভাবে যে কোনো ইতিহাসেরও আর একটা পশ্চাৎপটের একটা ইতিহাস থাকে, এবং সেই ইতিহাসের সূত্র নিয়েই আমরা বিভিন্ন গবেষণার যে ক্ষেত্র, বিভিন্ন গবেষণার যে ক্ষেত্রভূমি, সেখান থেকে আমরা জানতে পারি, আমরা বুঝতে পারি বর্তমান সমকালে যে অবস্থানে সেই বিষয় নিয়ে রয়েছে তার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট বা নেপথ্য দর্শন। ভারতীয় সংবাদপত্রের অনেক উত্থান পতন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে, পরিবর্তিত হয়েছে, পরিমার্জিত হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে আমরা ঠিক যেভাবে সংবাদপত্রকে দেখতে অভ্যস্ত, সংবাদপত্রের ইতিহাসের প্রাথমিক সূত্রতা কিন্তু তা নয়। তার অনেক দীর্ঘ ইতিহাস রয়েছে এবং অনেক উত্থান পতন রয়েছে উপাধি। হিস্ট্রি অফ ইংলিশ প্রেস ইন বেঙ্গল, আপনারা জানেন এটি একটি অত্যন্ত বিখ্যাত বই এবং এটি দুটো অংশে এটি হয়েছে। সেখানে আমরা এই সংবাদপত্রের ইতিহাসের একটা প্রাথমিক সূত্র জানতে পারবো। আজকে আমরা এই সূত্রতার সাথে কিভাবে গবেষণালব্ধভাবে কিভাবে এই সূত্রটা আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়েছে, এবং খুব স্বাভাবিকভাবে যে কোনো ইতিহাসের প্রেক্ষাপট তো বদলানো যায় না, বরং সেই ইতিহাসের প্রেক্ষাপটের হাত ধরে সমকাল বা সমভাবনা নিয়ে কিভাবে কাজ হচ্ছে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। এবং আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট গবেষক, বিশিষ্ট লেখক, যিনি দীর্ঘ প্রায় 7টা দশকেরও বেশি সময় ধরে তার এই গবেষণা কাজ নিয়ে চলছে। যদিও তার অন্য গবেষণার সূত্র আছে, সেটা আমরা একটি অন্য পর্বে আসবো, কথা বলবো। আমাদের সাথে রয়েছেন ডক্টর মৃণাল কান্তি চন্দ্র। মৃণালবাবু, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। এই যে দীর্ঘদিনের যে কাজ হচ্ছে, দীর্ঘদিনের যে একটা রিসার্চ ওয়ার্ক, গবেষণা সূত্র, হিস্ট্রি অফ ইংলিশ প্রেস ইন বেঙ্গল, এবং আপনি দুটো ধারাতে করেছেন, 1858 থেকে 80 এবং তারও আগে পরে, এই দুটো ভাগে আপনি করেছেন। তো শুধুমাত্র একেবারে সেই মূল যে কাজটা, অর্থাৎ মানে যেভাবে সংবাদপত্রের প্রাথমিক যে সূত্রটা হলো, এই সূত্রটাকে গবেষণা সূত্রতে এলো কিভাবে বা কেনই বের? আমি যখন ইতিহাস নিয়ে পড়েছি তখনই আমার মনে একটা ভাবনা চিন্তা উঠেছিল যে সংবাদপত্র এই দেশে যে আজকে এত বিস্তৃত, সেটা কীভাবে এই দেশে শুরু হলো। এবং এটা ইংরেজরাই এই নিউজ পেপার প্রথমে এই দেশে চালু করেন। তারপর থেকে ধীরে ধীরে বাঙালিরাও এটার সাথে জড়িত হয়ে পড়েন এবং রামমোহন রায়ও পত্রিকা বের করেন। তিনি একটা ইংরেজি আর একটা উর্দু পেপার বের করেন। কিন্তু যে সময় ইংরেজি সংবাদপত্রের প্রাথমিক একেবারে যখন সূত্রপাত হলো, তখন তো এই সূত্রপাতের এইভাবে তো ছিল না। এবং সেই ভাবনাটা কি করে এলো? ভাবনা বলতে অর্থাৎ একটি সংবাদপত্র বেরোবে, একটি সংবাদপত্র যা জনসংযোগতার ক্ষেত্রে মানুষের কাছে পৌঁছবে, এবং অবশ্যই এটা আমাদের প্রেক্ষাপটে প্রাক স্বাধীনতার সূত্র ধরে, যদিও সেটা তখন ইংরেজ আমল এবং বহু স্বাধীনতা বহু আগে এবং বিদ্রোহ আগে, এবং তারা যে এইটা কাজটা যে করবেন, যে জনসংযোগতার জন্য একটা মাধ্যম, এই মাধ্যমের সম্পর্কে তো আগে পরিচয় ছিল না। যা ইংরেজ যারা এই দেশে এসেছিল তাদের তো ওই দেশ থেকে এসেছিল, তারা তো সম্পূর্ণ পরিচিত ছিলেন, এবং যিনি করেছিলেন তিনিও এক ইংরেজ, ওই দেশ থেকে সেই করেছিলেন। তাদের কাছে নিউজ পেপারের যে গুরুত্বটা সেটা তারা খুব ভালো জানতেন, সুতরাং সেইটাই তারা এই দেশে এসে চালু করলেন। এদেশে যখন এসে চালু করলেন, তখন এদেশের মানসিকতা এবং তাদের যে মানসিকতা, উভয়ের ক্ষেত্রে তো একটা মেলবন্ধনের প্রয়োজন হয়ে পড়েছিল। সেটা আপনার গবেষণাতে কিভাবে এসেছে? না, প্রথমে সেটা যে খুব এদেশিদের ইনফ্লুয়েন্স করেছিল তা নয়, এটা ইংরেজদেরই করেছিল। এবং তিনি তখন এদেশে ইংরেজরা এসে উপরের দিকে যারা ছিলেন তারা বহু করাপ্টেড কাজকর্ম করেছেন, উনি সেইগুলোই বের করতে শুরু করলেন। অর্থাৎ কিনা ইংরেজদের কাজকর্মের ক্রিটিসিজম হিসেবে, তার মানে শুধুমাত্র সংবাদ পরিবেশন নয়, সংবাদ পরিবেশনের সাথে সাথে নিউজ বিহাইন্ড নিউজ। ইংরেজদের ওপরতলার যারা কর্মচারী ছিলেন তারা নানা রকম
করাপ্টেড কাজ করতেন, সেইটা বের করার চেয়ে উনি করতেন রেগুলার, এবং সেই জন্যই তার কাগজটা হেস্টিংস এবং ওই বিচারক যিনি যে চিফ জাস্টিস, এরা দুজনে মিলে ওর কাগজটা বন্ধ করে দিলেন, ওকে জেলে পাঠালেন, ওর উপর অনেক হেনস্থা হলো, কিন্তু তাও পেপারের যে প্রয়োজনীয়তা সেটা এটা এদেশের অন্যান্য ইংরেজরা বুঝলেন, এবং এরপর থেকে তারাও পেপার বের করতে শুরু করলেন। অর্থাৎ কিনা একটা ধারাকে একটা চালু হলো, একটা পথকে চালু হলো। আপনার কাছে আপনি অত্যন্ত সুচারুভাবে আপনার গবেষণার ক্ষেত্রগুলোকে আপনি এক একটা অধ্যায় অনুযায়ী ভাগ করেছেন। অর্থাৎ আপনার বইয়ের প্রত্যেকটা পড়তে যেটা পড়ে আমি যেটা ব্যক্তিগতভাবে বুঝতে পেরেছি, এই যে এক একটা অধ্যায়কে ভাগ করছেন, এই অধ্যায়ের ক্ষেত্রেও তো অনেকটা উত্থান পতন হয়েছে। সংবাদপত্র নির্মাণ শুধু তাই নয়, তার খবর পরিবেশন, তার সামগ্রিক যে বিন্যাস, সেই জায়গাগুলোতে কিরকম তফাৎ চোখে পড়েছে বলে মনে হয়? সেই যে ওরা এই দেশে এসে যেভাবে করেছিলেন, তারপর আমরাও সেটা মানে এদেশেরও সেটাকে সেভাবে টেক আপ করে, তারপর তারাও পেপার বের করতে শুরু করে, এবং তারপরে এদের এদেশের টেক আপ বা অ্যাডাপ্ট যেটা আমরা বলি, তারা ওই পেপার বের করতে শুরু করলেন। কিন্তু সেটা তো একেবারেই কি মানে পুরোটাই অনেকটা নকল নবিশি বিষয় ছিল নাকি আলাদা করে? আলাদা, তারা নিজস্ব ভাবে তো তারা করেছেন। খবর উপস্থাপনের ক্ষেত্রে তো আবশ্যিকভাবেই সেই সময় প্রাক স্বাধীনতার বহু আগে, তো সেই সময় এসে দাঁড়িয়ে তো ইংরেজদের সমালোচনা বা ব্রিটিশ সমালোচনা তো তাদের করতেই হতো, লিখতেই তো, এডিটোরিয়াল, পোস্ট এডিটোরিয়াল। একেবারে প্রথম দিকে খুব একটা ছিল না, তারপরে হলো তারপর তো তারা আবার ওই ভার্নাকুলার প্লেস অ্যাক্ট চালু করে সেটাকে বন্ধ করার ব্যবস্থা করলেন। আচ্ছা, এই যে ভার্নাকুলার প্লেস অ্যাক্টের কথা যখন এলো, সেই সময় কি প্রথম দিকে আর কি পুরো যখন আপনার গবেষণার ক্ষেত্রে যখন এটা আসছে ওই 18 দশকের, আমি ওটাও যদি বলি, সেই সময় কি প্রেস সেন্সরশিপের বিষয়টাকে সেটাতে খুব একটা বেশি গুরুত্ব ছিল, বা সেটার প্রয়োগ কি সেভাবে হতো? হ্যাঁ, প্রয়োগ সেভাবে হতো, এবং এই ইসের বিরুদ্ধেই উনি আমাদের রামমোহন রায় তিনি তার পেপারও বন্ধ করে দিয়েছিলেন। তো এই যে ভারতীয় সংবাদপত্রের ইতিহাসের ক্ষেত্রে যে নতুনভাবে যে একটা ধারা তৈরি হলো, সেই ধারা তৈরি হলো, নতুন ধারা তো হলো। প্রশ্ন নেই তখন। না, আমি আমার প্রশ্নটা খুব পরিষ্কার, সোজাসুজিভাবে রিসার্চ ওয়ার্কার হিসেবে আপনাকে যেটা বলা দরকার সেটা হলো, তার আগে তো সংবাদপত্র ছিল না, তাহলে তো নতুন ধারাই হলো। তাহলে নতুন ধারা নয় কেন বলছেন? হ্যাঁ, ধারা একটা ধারা, ঠিক আছে, নতুন ধারা। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে ভারতীয় দর্শনের ক্ষেত্রে ভারতীয় সংবাদপত্রের ইতিহাসকে তো নিয়ে আমাদের আলোচনার সূত্র থাকবে। যখন ইংরেজরা যখন প্রথম বের করলেন, তখন তারা তো অভ্যস্ত হয়েছিলেন, তারা তো জানেন সংবাদপত্র, তারা জানেন, তারা অভ্যস্ত। কিন্তু পরবর্তী পর্যায়ে যখন এখানে ইন্ডিয়ানরা, ভারতীয়রা যখন সেই সংবাদপত্রের সাথে যখন সম্পৃক্ত হলেন, তখন তারাও নতুন করে তাদের নিজস্ব দর্শনে প্রকাশ করার একটা ইচ্ছা বা একটা ভঙ্গিমা করলেন। এই যে প্রকাশটা হলো, সেই প্রকাশের ক্ষেত্রে কি ধরনের উপস্থাপনগুলো সেখানে হতো, কি ধরনের ভাবনাগুলো সেখানে ভারতীয় সংবাদপত্রের ক্ষেত্রে আসতো? তারা অনেক সময় ইংরেজদের পলিসি ক্রিটিসিজম করতেন, বা সমাজের বিভিন্ন খবর বার্তা প্রকাশ করতেন যেভাবে সংবাদপত্র করে থাকেন। এবং সেখানে এই যে ক্রিটিসিজম যে হতো, সমালোচনা যে হতো, খুব স্বাভাবিকভাবে শাসকের কোপে তো তাদের পড়তে হয়েছে। আপনার নিজস্ব ক্ষেত্রে যখন এই যে রিসার্চ ওয়ার্কের এই যে ধারাটা, মানে এই ক্ষেত্রভূমিটাকে আপনি কেন আপনি বেছে নিলেন আপনার নিজস্ব ভাবনা, তার একটু সংক্ষিপ্ত ঘটনা। একটা কথা, আমি একটা নতুন কিছু করতে চেয়েছি, তখন দেখলাম যে এদেশে পেপারের ইতিহাস সম্বন্ধে কোথাও কিছু নেই। তখন আমি ভাবলাম যে আমি এটা করি, তারপরে আমি এটা শুরু করলাম। রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে আপনি যে কাজগুলো করলেন, যখন আপনার যে একটা তো নির্দিষ্ট ধারা অনুযায়ী আপনি এগোচ্ছেন, এই নির্দিষ্ট ধারা অনুযায়ী যখন একটা আপনি অবশ্য খুব একটা কাল 1858 থেকে 1880, আর এইটা হচ্ছে 1780 থেকে 1857, কেমন এই যে পুরো টোটাল ক্ষেত্র, এইটুকু ক্ষেত্র থেকে আপনার এই ক্ষেত্রটাকে ভেতরে আপনি সীমাবদ্ধ থাকলেন কেন? মানে তার পরবর্তী পর্যায়ে কি এগুলো সম্ভবপর হয়ে ওঠেনি, নাকি সেখানে কি ইতিহাস? না, সেটাও সম্ভবপর হয়েছে। আমি সেই সম্বন্ধে রিসার্চ শুরুও করেছিলাম, কিন্তু শেষ করতে পারিনি। আচ্ছা, এরপরেও আছে। এরপরে আমি দেখিয়েছি বাংলাতে যে সমস্ত ইংরেজি নিউজ পেপার বেরিয়েছে 100 বছরে। আচ্ছা,
তাই এরকম আমার হোল ইন্ডিয়ারও করার ইচ্ছে ছিল এবং কাজটা শুরু করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি শেষ করতে আচ্ছা, আপনার কি এই সময় মনে হয়েছে যে এই যে সময়কালের ভেতরে সরকারি নিয়ন্ত্রণের একটা কোনো ব্যবস্থা সেই সময় থাকতো বা সেইভাবে করা হতো, সেটা কিরকম? ওই যে আইনি পাস করা হয়েছিল। ও, আইন পাস করা হয়েছিল। আচ্ছা আচ্ছা, আইন পাস করা হয়েছিল। সেই আইন পাস করার সূত্র ধরে যে আইনের মাধ্যম দিয়ে এইটা হতো, সেটা সোজা কথা একটা গাইডলাইন করে দেওয়া হয়েছিল। সেই গাইডলাইনের বাইরেও থেকেও তো অনেক ক্ষেত্রে, বিশেষ করে ভারতীয় সংবাদপত্রের ক্ষেত্রে তো ব্রিটিশদের সমালোচনা বা ইত্যাদি তো অনেক ক্ষেত্রে করতেই হতো, তাছাড়া তো উপায় ছিল না। সম্পাদকীয়, এডিটোরিয়াল, পোস্ট এডিটোরিয়াল, সেই সমস্তগুলোতে করতেই করতে হতো, এবং সেই জন্যে পেপারও বন্ধ করে দেওয়ার একটা ব্যবস্থা ছিল। এবং পরবর্তী পর্যায়ে সেগুলোকে আবার পুনর্মুদ্রণ করার বা সেইভাবে কিছু হয়েছে? সাধারণত যেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলো আর পুনর্মুদ্রিত হয়। প্রতিবেদনের যে ভাবনাগুলো, প্রতিবেদনের যেগুলো ধরুন কোনো একটা নির্দিষ্ট প্রতিবেদন বা কোনো একটা ফিচার, কোনো একটা পোস্ট এডিটোরিয়াল, সেইগুলোকে তো আলাদাভাবে সংরক্ষিত করার কিছু ব্যবস্থা ছিল বা সংরক্ষিত হয়েছে? ঠিক, সে তো হয়েছে, কারণ ওই সমস্ত ব্যাপারে যখন করতে হতো তখন তো বলতেই হতো, এবং সেখানে সেই জায়গাগুলোতে আলাদাভাবে রয়েছে। যে সমকাল নিয়ে কথা হচ্ছিল, যে সমকালের যে ভাবনা নিয়ে কথা হচ্ছিল, সেই সমকালের ভাবনার সাথে সাথে কিন্তু যেহেতু দর্শন বা প্রেক্ষাপটের একটা নেপথ্য দর্শনকে আমরা এগোচ্ছি, কিন্তু সেই সময় দাঁড়িয়ে এই সময় বা এখন যদি আমরা বলা যেতে পারে, কিংবা এখন থেকে আবার 200 বছর বা 300 বছর আগেকার কথাও যদি বলতে আমরা পারি, তাহলে সেক্ষেত্রেও তো একটা অবস্থানের পরিবর্তন হয়েছে। যে কোনো সৃজনশীলতা বা যে কোনো মাধ্যম, বিশেষ করে সংবাদ মাধ্যমের ক্ষেত্রে তার কিন্তু অনেক পরিবর্তন ঘটে যায়, এবং সে ঘটে যাওয়াটাই বাধ্য। সেই ঘটে যাওয়ার ক্ষেত্রে কি মৃণালবাবু সেই কাজটার সাথে কতটা সম্পৃক্ত থেকেছেন, এটা আমাদের একটুখানি জেনে নেওয়া প্রয়োজন, জানবো। তবে তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর ফিরে আসছি, সাথে থাকুন। বিশিষ্ট গবেষক এবং লেখক ডক্টর মৃণালকান্তি চন্দ্র। মৃণালবাবু, যে বিরতির আগে কথা হচ্ছিল যে এই বর্তমান সময় এবং ওই যে একটা ব্রিটিশ পিরিয়ডে খবরের কাগজ বেরোলো, তারপর ভারতীয়রা তারা উৎসাহিত হয়ে খবরের কাগজ তৈরি করলেন, এর ভেতরে তো অনেক উত্থান পতন ইত্যাদিগুলো হয়েছে, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তো বদল হলো। আমি যদি একটু স্বাধীনতার পরবর্তী পর্যায়ের কথা যদি আসি, একদম এই স্বাধীনতার পরবর্তী পর্যায়ের যে সংবাদপত্র, সেখানে কি একটা আমূল পরিবর্তন হলো উপস্থাপন এবং সংবাদ নির্মাণ বা প্রয়োগের ক্ষেত্রে? সেটা যদি বলতে হয় তাহলে সেই প্রথম যে রিফর্মার বেরোলো, প্রথম 1932-তে যে রিফর্মার বেরোলো, তাইতেই বলা হয়েছিল, ইন্ডিপেন্ডেন্সের একটা ধারণা দেওয়া হয়েছিল যে ব্রিটিশরা আমরা যখন উপযুক্ত হয়ে উঠবো তখন ব্রিটিশরা আমাদের স্বাধীনতা দিয়ে। এই কথাটা আমি বলতে চাই, আপনার নিজস্ব তো একটা ব্যক্তিগত অনুভূতির সূত্র থাকবে। সব তো রিসার্চ ওয়ার্কের সূত্র ধরে একজন রিসার্চ ওয়ার্কার তো কাজ করতে পারেন না, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন এই পরবর্তী পর্যায়ে আপনি তো এই সময়কালে দাঁড়িয়েও তো আপনি সংবাদপত্রের সাথে ওয়াকিবহাল, আপনি তো পড়াশোনা করেন। হ্যাঁ, সংবাদপত্র এখন মানুষের জীবনের সাথে অনেক বেশি সম্পৃক্ত হয়ে পড়েছে, সব ব্যাপারে এখন সংবাদপত্রের কাছে লোকে যায়। আপনার লেখা দ্য ইন্ডিগো রিভোল্ট খ্রিস্টান মিশনারিজ এবং আর্লি ফেজ অফ ইংলিশ জার্নালিজম বাই দ্য ইন্ডিয়ান ইন বেঙ্গল 1829 থেকে 1857, এই দুটো পেপারস আপনার প্রিন্ট হয়েছিল। তো সেই ক্ষেত্রে সেখানে এই দুটো ক্ষেত্রে আপনি কোন কোন জায়গাগুলোতে আলোকপাত করতে চেয়েছেন? একটা সাধারণ ধারণা আছে যে সমস্ত ইংরেজরা, প্রথমত খ্রিস্টান মিশনারিজরা নিজেরা চেষ্টা করেছিলেন এই দেশের জনগণের সাথে ঘনিষ্ঠ হতে, কিন্তু সেটা তাদের একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল স্বাভাবিকভাবেই, যে তারা ওই দেশ থেকে যারা এসছেন তারা একটা খুব বড় ছিল যে তারা এই দেশের যারা কনভার্টেড মিশনারি তাদের খুব ওপরে উঠতে দিতে চাইতেন না। মানে যারা কনভার্টেড হলেন তারা যখন ওই চার্চের কাজে যোগদান করলেন তাদের সেখানে উঠতে দিতে চাইলেন না। এই নিয়ে বহু লেখালেখি আছে এবং বহু মতান্তর আছে যে কারণ তারা একটা ওপরে উঠে গেলে সাহেবরা তাদের নিচে থাকতে হবে, ওদেরও তো ক্লাসিফিকেশন আছে। এই ক্লাসিফিকেশনের সূত্র ধরে, মানে সেটা আপনার ওই পেপারটাতে আপনি কোন জায়গাটা আলোকপাত করেছেন, কিভাবে সেখানে তার ধারাগুলো এসেছে? এই রিপোর্ট মানে করেছি যে স্বাধীনতা তারা দেবে, আমরা যদি উপযুক্ত ব্রিটিশ আমাদের স্বাধীনতা দেবে, এটা তো একটা বিশ্বাস ছিল। কিন্তু এই বিশ্বাসটা একেবারেই মানে কিভাবে উনি করেছিলেন, যাই হোক তৎকালীন সময়তে ইংরেজরা খুব দেখিয়েছেন, লিবারেটি দেখিয়েছেন, সেইভাবে উনিও করেছিলেন রিফর্মারের যিনি
এডিটর প্রোপ্রাইটার ছিলেন, খুব নামকরা লোক ছিলেন। এবং সেই সময় যে ওই এই যে পরবর্তীতে বা অন্যান্য ক্ষেত্রে খ্রিস্টানদের অবস্থানটা কিরকম ছিল, খ্রিস্টানরা তারা কিভাবে তাদের অবস্থানের সূত্রটা কিরকম ছিল? খ্রিস্টানদের তারা ন্যাচারালি মনে করতেন যে আমরা ইন্ডিয়ান থেকে অনেক উঁচুতে, এবং সেই জন্যেই লোকে খ্রিস্টান মিশনারিজদেরও, কারণ এটা তো জানা কথা যে এই নীল চাষ নিয়ে ব্যাপক অত্যাচার করেছেন তারা, এবং লোকের ধারণা ছিল এই খ্রিস্টান মিশনারি তারাও এর মধ্যে জড়িত, কিন্তু ইনফ্যাক্ট তারা ছিল না। তারা যেমন এই হরিশ মুখার্জি এর খুব বিরোধী ছিলেন এই ইন্ডিগো কাল্টিভেশনের সাহেবদের অত্যাচারে। তিনি পর্যন্ত বলেছেন যে এই খ্রিস্টান মিশনারিজরা তারা এই ইসের মধ্যে জড়িত ছিলেন না, তারা ভগবানের দূত হিসাবে এসেছিলেন, এবং তারা তাদের কাজ। এই যে তার পরবর্তী পর্যায়ে আপনার হলো যে আর্লি ফেজ অফ ইংলিশ জার্নালিজম বাই দ্য ইন্ডিয়ান ইন বেঙ্গল, এইটা 1829 থেকে 1829 বেরোলো। হ্যাঁ, 1800 থেকে 1857 এই যে ফেজটা ধরেছেন পুরো। আচ্ছা, এইখানে এই আর্লি ফেজটাকে আপনার কিভাবে নজরে এসেছে? এইটা তো সেই সময়কার ধারণাটা কিরকম ছিল, সেই সময়ের ভাবনাটা কিভাবে বাঙালিরাও জার্নালিজমের সাথে জড়িত হলো, সাংবাদিকতার সাথে বাঙালিরা জড়িত, কিভাবে তাদের মধ্যে এই অনুপ্রেরণাটা এলো যে খবর সকলকে জানানো চাই, সেইভাবেই তারা শুরু করলেন। ওই যে যেমন বললাম যে ইংরেজরা কীরকম লোক, সেটা উনি বললেন যে এই দেশের লোক যখন সাফিসিয়েন্টলি নিজেরা নিজেদের অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারবেন, তখন তারা স্বাধীনতা দিয়ে দেবেন। এই আর্লি বিশ্বাসটা 1930। কিন্তু সেই সময় দাঁড়িয়ে সামগ্রিক যে ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা বা সাংস্কৃতিক ব্যবস্থা বা সৃজনশীল ব্যবস্থার ক্ষেত্রে ইংরেজি যে ধারা, তার তো একটা বড় প্রভাব তো থাকতোই, প্রভাব তো ছিল, সেখান থেকে তো অস্বীকার করার কোনো জায়গা ছিল না। যেহেতু পেপারগুলো তো বেরিয়েছে তাদের প্রভাবিত ভাবে, তাদের দেখেই আমরা পেপার বের করেছি। যেমন এমনি তো প্রথমে বেরোলো সমস্ত খবরাখবর দিয়ে, তারপরে শ্রীরামপুরের মিশনারিরা ফ্রেন্ড অফ ইন্ডিয়া বলে একটা পেপার বের করলেন, ফ্রেন্ড অফ ইন্ডিয়া। ওই ফ্রেন্ড অফ ইন্ডিয়াটাই ইন্ডিয়ানদের খুব, মানে তাতে ইন্ডিয়ার খবরই বেশি থাকতো, এবং এই নিয়ে তখন ইন্ডিয়ানরাও এই ফ্রেন্ড অফ ইন্ডিয়া দেখানকে তারাও পেপার বের করতে শুরু করে। আচ্ছা, এইরকম কি হয়েছে ঠিক সেই সময় দাঁড়িয়ে ভারতীয় যে সংবাদপত্র যখন বেরোলো, এই ভারতীয় সংবাদপত্রে ব্রিটিশ লেখকরা বা ইংরেজি লেখকরা তারা লিখছেন, তারা কোনো রকম ভাবে অংশগ্রহণ করছেন, সেরকম কি আপনার রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে সেরকম ভাবে তারা করতেন না? অর্থাৎ কিনা সেক্ষেত্রে শুধুমাত্র ভারতীয় সংবাদপত্রে ভারতীয়রাই লিখছেন পুরো, কিন্তু আবার উল্টো দিক থেকে যখন ইংরেজি সংবাদপত্র যা ব্রিটিশদের নিয়ন্ত্রণাধীন যে সমস্ত কাগজগুলো ছিল, সেখানে কি ভারতীয়রা লিখতেন? সেরকম কিছু রিসার্চ ওয়ার্কে বেরিয়েছে মনে হয় না, আমি সেই লাইনে করি। এবং অনেক ক্ষেত্রে যেটা হয়, কারণ ওই লাইনে করিনি, কারণ ওই লাইনে করতে হলে পেপার থাকা দরকার, পেপার না, সেরকম পেপার তৎকালীন সময়কার পেপার বিশেষ নেই, খুব সামান্যই আছে, তাতে আমি এরকম কোনো। ভারতীয় সংবাদপত্রে আমি বিশেষ মূলত বাংলা সংবাদপত্রের ক্ষেত্রে একটা বিশাল স্বাধীনতার প্রাপ্তির ক্ষেত্রে একটা বিশাল বড় ভূমিকা ছিল সম্পাদকীয় এবং উত্তর সম্পাদকীয়, যেটাকে আমরা পোস্ট এডিটোরিয়াল বলছি। এই সম্পাদকীয় বা উত্তর সম্পাদকীয়র ক্ষেত্রে সেই যে পরবর্তী যে পূর্ণাঙ্গ যে লেখা, সেইখানে তো পুরোটাই ব্রিটিশ বিরোধী, পুরোটাই সর্বক্ষেত্রেই ব্রিটিশ বিরোধীদের সূত্র ছিল। কিন্তু আবার এটাও তো ঘটনা যে কিছু কিছু ক্ষেত্রে একটা দীর্ঘ ইতিহাস, তো এই দীর্ঘ ইতিহাস সবসময় ব্রিটিশ বিরোধী ছিল এটাও বলা ঠিক না। শুধু ব্রিটিশ বিরোধী আমি বলছি, স্বাধীনতার সূত্র, স্বাধীনতা প্রাপ্তি সূত্র ধরে তো ব্রিটিশ পক্ষে তো হবে না, ব্রিটিশ বিরোধীতেই তো হতে হবে। সে তো অনেক পরের থেকে, সেটা পরে আসছে তো, সেটাই অনেক পরে। এবং কিন্তু অনেক সময় কি এরকমও হয়েছে যে ব্রিটিশদের যে সামগ্রিক যে তার যে উত্তরণের যে কাণ্ড, তাদের যে কাজ, অনেক ক্ষেত্রে তারা তো অনেক ভালো কাজও করেছে, অন্তত তাদের থাকার নিরিখে। স্বাধীনতা তো অনেক পরবর্তী পর্যায়ে আসছে, সেই সমস্ত ভালো কাজগুলো কি কোনো প্রকাশ পেতে আমাদের ভারতীয় কাগজে বা ভারতীয় সংবাদপত্রে এসেছে? যেমন ওই সেই যে সমস্ত ভালো কাজ করেছে সে তো স্বাভাবিকভাবেই এসছে। যেমন ওই যে সতীদাহ, সেটা তো ওরাও খুব অপোজ করতেন এই বিষয়ে, যে তারপরে এইভাবে হতে হতে ইংল্যান্ডে খবর পৌঁছে, তারাও খুব
তিক্ত বিরক্ত হয়, শেষ পর্যন্ত ওষুধ দেওয়া বন্ধ হয়ে গেল। এই যে আপনাদের একটা দীর্ঘ গবেষণার যে ক্ষেত্র, দীর্ঘভাবে যে এই যে কাজটা করছেন, আপনি গবেষণা তো থেমে নিয়ে আপনি অন্য বিষয় নিয়ে, উদ্বাস্তু নিয়ে এবং অন্যান্য বিষয় নিয়ে কাজ হচ্ছে, আমরা অন্য একটি পর্বে সেই বিষয়টা কথা বলবো। বর্তমান সময়তে এসে দাঁড়িয়ে যে সংবাদপত্রের ইতিহাস, এখন যেহেতু সংবাদ মাধ্যম অনেক বদলে গিয়েছে, তাই না, অনেক সংবাদ মাধ্যম বদলে গিয়েছে এবং সারা পৃথিবীর সংবাদ কিন্তু আমরা খুব সহজেই বৈদ্যুতিন মাধ্যমের সূত্রতায় বা অন্যান্য এখন তো সংবাদ ইম্পর্টেন্সটাই কমে গেছে এই ডিউ টু বৈদ্যুতিন মাধ্যমের জন্য। একদম শেষে আপনাকে এটা বলি যে আপনার এই যে একটু মানে সামগ্রিক যে গবেষণার যে মানে মূল যে পার্টগুলো আর কি পুরো, সেইখানে খুব স্বাভাবিকভাবে আমি তো ভূমিকাতেই বলেছি শুধুমাত্র ইতিহাসটাই রাখতে হবে, ইতিহাসটাকে তো বিকৃত করা যাবে না, ইতিহাসকে ইতিহাসের মতনই রাখতে হবে। কিন্তু এটা কি মনে হয় যে পরবর্তীকাল যেগুলো যে জায়গাটা বাকি থেকে গেল এবং একেবারে তো একটা ভীষণ রকমভাবে সার্বিকভাবে একটা কৌশলগত, প্রকরণগত, ভাবনাগত, উপস্থানগত একটা উত্তরণ তো ঘটেছে, তো সেইখানে মনে হয় কি সংবাদপত্রের মূল যে আদর্শ সেটা এখনো পর্যন্ত ঠিক সেই জায়গাতেই রয়ে গিয়েছে, নাকি কিছুটা একটু অদল বদল হয়ে একটু অন্যদিকে দিকে গেছে? মূল আদর্শ এখন সংবাদপত্র মানে তাদের ব্যবসার হিসেবে অনেক পরিবর্তন এনেছে, ব্যবসায়িক দিক থেকে অনেক পরিবর্তন এনেছে। সামাজিক দায়বদ্ধতা ন্যাচারালি সেইভাবে খানিকটা কমেছেও বলতে হবে, এবং সেখানে সেই অনুযায়ী বিষয়টা নয়, সেটা সেই অনুযায়ী বিষয়। কিন্তু এক সময় স্বাধীনতার পূর্ববর্তী সময় কিন্তু এই জিনিসটা খুব বেশি রকম ছিল। তখন অ্যাডভার্টাইজমেন্টের, যেমন ধরুন একটা কথা বলি, এই যে এখন বিবাহের অ্যাডভার্টাইজমেন্ট আগে এতটা ছিল না, মানে সেটা তো মানে সামাজিক পরিবর্তনে, যেমন ধরুন তখনকার দিনে বিয়ে হতো কিভাবে, আমি একটা জিনিস আমার খুব হয়েছে যে তৎকালীন সময় বিয়ে হতো কিভাবে, এক পাড়া সকলকে চিনত, সেইভাবে হতো। কিন্তু তারপরে পার্টিশন হলো, ঢাকার লোক গেল ত্রিপুরা, এখানকার লোক গেল, মানে একেবারে পরিচয়টা লন্ডভন্ড হয়ে গেল। তখন ছেলে মেয়ের বিয়ের জন্য কি হবে, ওই অ্যাডভার্টাইজমেন্ট শুরু করে। প্রিয় দর্শক, এইভাবেই কিন্তু যুগ বদলাবে, সময় বদলাবে, ইতিহাস বদলাবে এবং স্বাভাবিকভাবে এগুলো হবে, এবং স্বাভাবিকভাবে মানুষ তার নিজস্ব দর্শনের ক্ষেত্রে ঠিক সেইভাবে এগোবে। কেমন লাগলো আমাদের অনুষ্ঠান লিখে জানাবেন, ফোন করবেন, SMS পাঠাবেন, এবং অবশ্যই এই অনুষ্ঠান ইউটিউবে থাকছে। আপনাদের কাছে আপনাদের মতামত আমরা ভীষণ রকমভাবে আমাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য। এবং মৃণালবাবু জীবনের এই প্রান্তিক সময়তে সে দাঁড়িয়ে নবতিপর মানুষ হিসেবে দাঁড়িয়েও তিনি কিন্তু তার কাজটাকে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন পুরো, এবং তার এই চর্চা আমাদেরকে অনেক বেশি সমৃদ্ধ করবে, আমাদেরকে অনেক বেশি আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারবো, এবং সেই ইতিহাসের সেই পাতাতে তিনি আলোকপাত করছেন, এবং সেই আলোকপাতের সাথে তার যে নতুন দর্শনের যে ভাবনা অর্থাৎ উদ্বাস্তু আন্দোলন, সেটা নিয়ে আমরা অন্য আরেকটি পর্বে তার সাথে কথা বলবো, এবং সেই ভাবনা নিয়ে তার সাথে আমাদের আলোচনা সূত্রপাত থাকবে। মৃণালবাবু, আপনার এই কাজের সূত্রটা থাকবে খুব স্বাভাবিকভাবে, আমরা তো সমৃদ্ধ বোধ করবোই, ভারতীয় সংস্কৃতি ইতিহাসে একটা মাইলস্টোন হয়ে থেকে গেল, থাকছে ইতিহাস, একটা ইতিহাস আরেকটা ইতিহাসের তো জন্ম দেয়, এবং সেই জন্মের ইতিহাসের ভেতরে মানুষ কিন্তু তার নিজস্ব দর্শনের ভিতরে তার গবেষণার সাথে থাকতে পারে। খুব ভালো থাকবেন, নমস্কার। সংবাদপত্র সময়ের তার যা যেভাবে তৈরি হয়, সেটা সময়ের সাথে সাথে তার পরিবর্তন ঘটবে স্বাভাবিক কথা। এক সময় যে আইটেমগুলো সংবাদপত্রে খুব বেশি স্থান পেত না, এখন সেগুলো স্থান পায়। সংবাদপত্রেও একটা জিনিস দেখতে হবে, কিসে তাদের ইনকামটা বাড়ে। সংবাদপত্র তো একটা ব্যবসায়ী কর্মকাণ্ড, সুতরাং সেখানে সকলেই ভাবেন যে কিভাবে বাড়ানো যায়।